বর্ণ বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বর্ণ। তো আজকে এই বর্ণ সম্পর্কেই আমরা জানবো। বর্ণের সংজ্ঞা, বর্ণের শ্রেণী বিভাগ, বর্ণকে কয় ভাগে ভাগ করা যায়, কি ব্যাপার। প্রথমে বলি, সবটা এই একটা ভিডিওতে কমপ্লিট করা সম্ভব হবে না, যতটা পারবো আমি এই ভিডিওতে করছি, বাকিটা পরে পরে আস্তে আস্তে ভিডিও আসবে। তো এখানে একটা সংজ্ঞা লিখেছি আমি, বর্ণের সংজ্ঞা। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত শ্রুতিগ্রাহ্য ধ্বনির দৃষ্টিগ্রাহ্য সুদর্শন লিখিত রূপকে বর্ণ বলে। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত শ্রুতিগ্রাহ্য ধ্বনির, মানে যেটা শোনা, শ্রুতিগ্রাহ্য মানে শোনা যায় সেরকম ধ্বনির দৃষ্টিগ্রাহ্য সুদর্শন লিখিত রূপ। মানে একটা জিনিস আমরা যদি লিখলাম, সেটা অবশ্যই দৃষ্টিগ্রাহ্য হতে হবে, সুদর্শন হতে হবে। তার লিখিত রূপকে বর্ণ বলে। উদাহরণ দিই, যেটা থেকে আমরা আমাদের পড়াশোনা শুরু করি, অ, আ, ক, খ ইত্যাদি। এগুলো সবই এক একটি বর্ণ। অ, আ, ক, খ, মানে বর্ণমালা আমরা যেটাকে বলতে বুঝি। এই অ, আ, ক, খ এইগুলো এক একটা মানে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, সবই এগুলোর ভাগ আমি বলবো। তো এই সবগুলোকে একসাথে মিলিয়েই তো হয় বর্ণমালা। তো বর্ণমালার প্রসঙ্গে পরে আসছি। আমি বর্ণের সংজ্ঞা যেটা লিখেছি তার পরিপ্রেক্ষিতেই উদাহরণটা লিখলাম। আরো একটা উদাহরণ বলি। একটা লাইন হয়তো আমি লিখলাম এরকম, জল পড়ে পাতা নড়ে। জল পড়ে পাতা নড়ে। এটা জল পড়ে পাতা নড়ে, এটা যদি আমি বলি তাহলে এটা আমাকে কটা বলতে হলো? চারটে কথা বলতে হলো। জল পড়ে পাতা নড়ে। জল একটা কথা, পড়ে একটা কথা, পাতা একটা কথা, নড়ে আরেকটা কথা। কিন্তু এই জল কথাটিকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? বর্গীয় জ যোগ অ যোগ ল যোগ অ। এই চারটে জিনিস আমরা পেলাম এই জল শব্দটাকে ভেঙে। এবার এই বর্গীয় জ, অ, ল, অ এই চারটেই হলো বর্ণ। এদেরকে আর কোনোভাবে ভাঙা যায় না। একই রকম ভাবে পড়ে, পাতা, নড়ে। যেমন আমি এই নড়েটাকে যদি লিখি, দন্তে ন যোগ অ যোগ ডয় শূন্য র যোগ এ, এই চারটে একসাথে হলো বর্ণ। পরে আর পাতা এই দুটো সিমিলার, একই হবে। আমি আলাদা আলাদা করে চারটে লিখলাম না। এই জল আর নড়ে এইগুলো দিয়েই বুঝিয়ে দিলাম। দেখো এখানে বর্গীয় জ, অ, ল, অ। জল শব্দটাকে ভাঙলে চারটে এরকম শব্দ পাওয়া যায়, আর নড়ে শব্দটাকে ভাঙলে চারটে বর্ণ পাওয়া যায়। তাহলে এগুলো হলো আলাদা। এখানে আমরা উদাহরণ লিখেছিলাম, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত শ্রুতিগ্রাহ্য ধ্বনির দৃষ্টিগ্রাহ্য সুদর্শন লিখিত রূপকে বর্ণ বলে। আশা করি সংজ্ঞার সাথে এই উদাহরণ মিলেই গেল। আর বর্ণ, এই যে এই চারটে চারটে করে বর্ণ পাওয়া গেল, এই বর্ণগুলোকে আর ভাঙা যায় না। মানে বর্গীয় জ, অ, ল, ন, ডয় শূন্য র এগুলোকে আর ভাঙা সম্ভব নয়। সেই জন্য বর্ণকে ভাষার অবিভাজ্য অঙ্গ বলা হয়। বর্ণকে বলা হয় ভাষার অবিভাজ্য অঙ্গ। অবিভাজ্য মানে কখনোই এটাকে আর ভাঙা যাবে না।
বর্ণকে ভাষার অবিভাজ্য অঙ্গ বলে। ওখানে আমি আরো লিখে দিলাম বর্ণকে বলে। বাংলা ভাষায় বাংলা মানে যতগুলো বর্ণ আছে, আমরা 47টা বর্ণ আছে আমরা জানি। 47টি বর্ণ আছে, যেটা আমি একটু আগে বলছিলাম বর্ণমালা। এগুলোকে একত্রে আমরা বলি বর্ণমালা। আমি এখানে শর্টে শর্টে লিখে দিচ্ছি, নাহলে পুরো ডিটেইলে লিখতে গেলে তো অনেকটা লেন্দি হয়ে যাবে। তাই আমি এখানে ছোট ছোট করে যতটা পারছি ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা ভিডিওতে যেরকম বলি এই ভিডিওতেও তাই বলবো। যদি ডিটেইলে পিডিএফ দরকার হয় আমাকে কমেন্ট করবে, কমেন্টে জানাবে, আমি অবশ্যই পিডিএফ দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু তোমরা না কমেন্ট করলে, না আমাকে জানালে আমি বুঝতে পারবো না যে এই যেভাবে আমি এক্সপ্লেন করছি এটাই যথেষ্ট নাকি পিডিএফ এর দরকার আছে। যাই হোক, 47টি বর্ণ, এই 47টি বর্ণকে একত্রে বলে বর্ণমালা। একে আবার দুই ভাগে বিভক্ত করা যায়। আচ্ছা, এবার আমাকে উপর দিকটা একটু মুছতে হবে, মুছে দিলাম উপর দিকটা। আর যতক্ষণ পর্যন্ত আমি ভিডিওটা চলছে ততক্ষণ পর্যন্ত আমি যথেষ্ট ধরে ধরে প্রত্যেকটা জিনিস ভিডিও করার চেষ্টা করি। তবে যাদের যাদের মনে হবে স্ক্রিনশট এখান থেকেও নিয়ে নিতে পারবে। এখানে বর্ণ লেখা আছে, এখান থেকে আমি দুটো ভাগ দেখিয়ে দিচ্ছি। বর্ণকে দুটো ভাগে আমরা জানি ভাগ করা যায়। এক হলো স্বরবর্ণ আর দুই হলো ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ বলতে আমরা কোনগুলো বোঝাই? স্বরবর্ণ বলতে আমরা বুঝি অ, আ, হর্ষই, অ, আ, হর্ষই থেকে শুরু করে ও পর্যন্ত, এগুলি হলো স্বরবর্ণ। এর মধ্যে একটাই ব্যতিক্রম আছে, সেটি হলো লি। ব্যতিক্রম মানে লি এর প্রয়োগ বাংলায় এখন আর নেই, বাংলা ভাষায় এখন আর লি এর প্রয়োগ নেই। এটার জন্য ক্রস দিয়ে রাখলেন হবে। আর ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ আমরা কোনটা বুঝি? ব্যঞ্জন বর্ণ হচ্ছে ক থেকে শুরু করে হলো ব্যঞ্জন বর্ণ। ক থেকে শুরু করে অনুসার বিসর্গ পর্যন্ত এই পুরো বর্ণ গুচ্ছটা হলো ব্যঞ্জন বর্ণ। কখন আশা করি আমরা লিখে দিতে হবে না, সেগুলো সবাই জানি আমরা। তো এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণেরও আবার অনেক ভাগ রয়েছে। এগুলো উচ্চারণের অনেক রকমের ব্যাপার রয়েছে, সেগুলো এবার আমরা জানবো। উচ্চারণের তারতম্য অনুসারে হয় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। উচ্চারণের তারতম্য অনুসারে স্বরবর্ণকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো হ্রস্বস্বর, একটা হলো দীর্ঘস্বর। হ্রস্বস্বর আরেকটা হলো দীর্ঘস্বর। হ্রস্বস্বর বলতে আমরা কি বুঝি? হ্রস্বস্বর হলো এরকম যেগুলো উচ্চারণের সময় কম সময় লাগে, যেমন অ, হর্ষই, রস্যৌ, রি ইত্যাদি। আর দীর্ঘস্বর বলতে কি
কোনগুলোকে আমরা বলি দীর্ঘস্বর বলতে মানে যেগুলো উচ্চারণের সময় অনেক বেশি সময় লাগে। এটা আমি লিখে দিচ্ছি এখানটায়, আচ্ছা নিচে লিখে দিলাম। উচ্চারণের সময় কম লাগে। দীর্ঘস্বর হচ্ছে দীর্ঘস্বর যেমন আ, দীর্ঘ ঐ, দীর্ঘ ও, এ ওই ইত্যাদি, এগুলো উচ্চারণের সময় বেশি লাগে। উচ্চারণের সময় বেশি লাগে। তাহলে বর্ণকে আমরা দুভাগে ভাগ করে পেলাম, স্বরবর্ণ, ব্যঞ্জন। স্বরবর্ণের সংজ্ঞা লিখেছি দেখো, যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই স্পষ্ট রূপে উচ্চারিত হয় ও অন্য বর্ণের উচ্চারণে সাহায্য করে সেই বর্ণকে স্বরবর্ণ বলে। স্বরবর্ণের উদাহরণগুলো লিখলে বুঝতে পারবে যে স্বরবর্ণ উচ্চারণ করার সময় অন্য কোনো বর্ণের সাহায্য দরকার হয় না। আমি আগেই দেখিয়েছিলাম যখন ভাগটা দেখিয়েছিলাম উদাহরণগুলো, তবু আরেকবার লিখে দিলাম সংজ্ঞাটা বোঝানোর জন্য। অ, আ, হ্রস্বই, হ্রস্ব ইত্যাদি, এগুলো নিজে নিজেই উচ্চারণ হয় বর্ণগুলো, এগুলো অন্য কোনো বর্ণ প্রয়োজন হচ্ছে না উচ্চারণের সময়। কিন্তু ব্যঞ্জন বর্ণ যখন আমরা আলোচনা করব তখন এরকম অনেক বর্ণ আসবে যে বর্ণগুলো উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য নিতে হবে, মানে বর্ণগুলো উচ্চারণ করার সময় মনে হবে যে সঙ্গে যেন আরো একটি বর্ণ রয়েছে, সেটা অন্য প্রসঙ্গ। এখন আপাতত স্বরবর্ণের সংজ্ঞার উদাহরণটাই আমরা দেখি। যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া স্পষ্ট রূপে উচ্চারিত হয় এবং অন্য বর্ণের উচ্চারণে সাহায্য করে সেই বর্ণকে স্বরবর্ণ বলে। অ, আ, হ্রস্বই, হ্রস্ব এগুলো সবই হলো স্বরবর্ণ। চারটা আমি রেডি করে নিয়েছি। স্বরধ্বনির উচ্চারণে জিহ্বার অবস্থান। একটা একদিকে দেখো লিখেছি সম্মুখ স্বরধ্বনি, আর একদিকে লিখেছি পশ্চাৎ স্বরধ্বনি। হ্রস্বই, এ, এ, আ, এই চারটে এই ধ্বনিগুলি উচ্চারণের সময় জিভ দাঁতের দিকে সামনে অগ্রসর হয়, বা এটাকে আমরা বলতে পারি জিহ্বা দন্তের দিকে সম্মুখে অগ্রসর হয়। আর ওষ্ঠদ্বয় মানে ঠোঁট ক্রমশ বিস্তৃত হয়, আর সংকুচিত মুখগহ্বর ক্রমশ উন্মুক্ত হয়। আমরা এগুলো উচ্চারণ করতে গেলেই বুঝতে পারবো। হ্রস্বই, হ্রস্বই, এ, এ, আ, মানে জিহ্বা দন্তের দিকে সম্মুখে অগ্রসর হচ্ছে, তার মানে জিভটা দাঁতের দিকে সামনে আসছে। এই এ, এগুলো যখন আমি বলছি নিজেরা এর সাথে মিলিয়ে উচ্চারণ করে দেখবে, যে তাহলে বুঝতে পারবে। আমি যেটা বললাম যে জিহ্বা দন্তের দিকে সম্মুখে অগ্রসর হয়, আর ওষ্ঠদ্বয় ক্রমশ বিস্তৃত হয় এবং সংকুচিত মুখগহ্বর ক্রমশ উন্মুক্ত হয়। হ্রস্বই, এ, এ, আ, মানে ক্রমশ এগুলো মুখগহ্বরটা উন্মুক্ত হচ্ছে, মানে মুখটা বেশি খুলতে হচ্ছে। এগুলো হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। হ্রস্বইকারের বেলায় কি হয়, সব থেকে বেশি তালুর কাছে থাকে জিভ। হ্রস্বই উচ্চারণ করতে গেলে তালুর কাছে জিভটা আগে থাকছে, আর একারের বেলায় একটু নিচে থাকে, একারের বেলায় আরো নিচে থাকে, আর আকারের বেলায় সব থেকে নিচে থাকে। এই চারটে, এই যে স্বর হ্রস্বই, এ, এ, আ, এই চারটেকে একসাথে বলে প্রসারিত স্বর। প্রসারিত স্বর, কারণ এগুলো উচ্চারণ করার সময় ওই জিভ তালুতে স্পর্শ করছে, তারপরে
ওষ্ঠদ্বয় মানে ঠোঁট বিস্তৃত হচ্ছে, সংকুচিত মুখগহ্বর উন্মুক্ত হচ্ছে। আর হর্ষই বললাম, হর্ষই উচ্চারণ করার সময় জিভ সব থেকে তালুর কাছাকাছি থাকে, একারের বেলায় আরেকটু নিচে থাকে, একারের বেলায় আরেকটু নিচে থাকে, আর আয়ের বেলায় সব থেকে নিচে থাকে। এই চারটিকে জন্য বলে প্রসারিত স্বর। আর ডান দিকে দেখো হর্ষই, ও, অ, আ, এই চারটে ধ্বনি উচ্চারণের সময় জিভ ভেতরের দিকে পিছিয়ে যায়। আর ওষ্ঠদ্বয় অল্প গোলাকার দেখায়, আর সংকুচিত মুখগহ্বর ক্রমশ উন্মুক্ত হয়। হর্ষই, ও, অ, আ, এগুলো আমি বারবার বলছি, যখন ভিডিওতে তোমরা শুনছো বা দেখছো তখন নিজেরা একবার করে উচ্চারণ করে দেখবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে যেগুলো আমি বলছি। জিহ্বা ভেতরের দিকে পিছিয়ে যায়, মানে হর্ষই, ও, অ, আ এই চারটে ধ্বনি উচ্চারণ করতে গেলে জিহ্বা ভেতরের দিকে ঢুকে যায়। আর ওষ্ঠদ্বয় মানে ঠোঁট দুটো অল্পাধিক গোলাকার দেখায়, মানে অল্প থেকে একটুখানি বেশি। আর সংকুচিত মুখগহ্বর ক্রমশ উন্মুক্ত হয়। হর্ষ, ও, অ, আ। এগুলোকে বলে পশ্চাৎ স্বরধ্বনি। হর্ষের উচ্চারণ করে জিভ তালুর পিছন দিকে থাকে সর্বোচ্চ স্থানে। ওকার উচ্চারণ এবং অকার উচ্চারণ করে ক্রমশ নিচের দিকে নেমে যায়, আর আকারের বেলায় একেবারে নিচে অবস্থান করে। হর্ষই, ও এই স্বরগুলিকে কুঞ্চিত স্বর বলে। এই স্বরগুলিকে বলে কুঞ্চিত স্বরধ্বনি, কারণ এগুলো একটু কুঞ্চিত হয়ে যাচ্ছে ওষ্ঠ, আর জিভটাও ক্রমশ তালুর থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে, ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, সেই জন্য একে কুঞ্চিত স্বর বলে। দেখো আমি এখানে দুটো জিনিস লিখেছি। সম্মুখ স্বরধ্বনি নিচে লিখেছি আ, দিয়ে ব্র্যাকেটে লিখেছি তালুতে, আর কুঞ্চিত স্বরধ্বনি আ লিখেছি কণ্ঠে। সম্মুখ স্বরধ্বনি আ হচ্ছে সর্বনিম্ন স্বর, সেটার উচ্চারণ হয় তালুতে। আর পশ্চাৎ স্বরধ্বনি সর্বনিম্ন স্বর হচ্ছে আ, সেটা উচ্চারণ হয় কণ্ঠে। আজকের ভিডিওটা এই অবধিই আমি রাখবো, এর থেকে বেশি বড় করব না, কারণ অলরেডি অনেকক্ষণের ভিডিও হয়ে গেছে। আর উচ্চারণ স্থান অনুযায়ী বর্ণমালার কিছু নাম হয়, যেমন কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, দন্তবর্ণ। এগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব, কারণ ডিটেলে এগুলোকে আলোচনা করতে হবে, তা না হলে শর্টে তো বলা যাবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখলাম। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমি প্রথমেও বলেছি, আবারও বলছি, আমার যদি পিডিএফের প্রয়োজন হয় ডিটেল নোটের, আমাকে জানাবেন, আমি চেষ্টা করব দেওয়ার। আজকের ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আমার ইনফরমেশনের মধ্যে হয়ে থাকে, আমি চেষ্টা করি যতটা নির্ভুল তথ্য, 100% নির্ভুল তথ্য দেওয়া যায়। তাও এক একটা বিষয়ের উপর তো এক একজনের অনেক রকমের মতামত রয়েছে, সেটা যদি হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেই জায়গাটা সংশোধন করে নেওয়ার। আজকের ভিডিওটা এই অবধিই থাক, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।